তিনুকে নিয়ে আইসক্রিম খেতে বেরিয়েছে অনু। শীতের দিনে আইসক্রিম খাওয়ার আলাদা রকম মজা আছে, কিন্তু বাবা মা একদম পছন্দ করে না। তাই দুদিন লুকিয়ে বের হয়েছে। দোকানে যাওয়ার পর দেখা হয় এক পরিচিত ভিক্ষুকের সঙ্গে। অনু তাকে চেনে, বৃদ্ধা মহিলা। এই বয়সে কই আরামায়েশ করে খাবে তা না, ভিক্ষা করতে হচ্ছে। ছেলেরা তাদের বউ নিয়ে আলাদা থাকে। একবার ভিক্ষা করা চালের ব্যাগ নিয়ে তাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ঝিমিয়ে ঝিমিয়ে বসে পড়ে সেখানেই। অনু কাছে গিয়ে দেখে বৃদ্ধার প্রচণ্ড জ্বর শরীরে। সেদিন তার থেকে ঠিকানা নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে রিক্সা করে। বাড়ি না বলে বস্তি বলা চাই। বাড়ি যাওয়ার আগে ডাক্তার দেখিয়ে ওষুধ আর কিছু খাবার কিনে নিয়ে দিয়েছিল। আবেগে বৃদ্ধার চোখের পানি ঝরঝর করে ঝেড়ে দেন। সেই থেকে বৃদ্ধা প্রায় এই এলাকায় আসতো। দাদু এইখানে কি করছেন? তিনি পিছু ফিরে অনুকে দেখে খুশি হন। ভাঙা ভাঙা গলায় বলেন, দুধের প্যাকেট নিতে আইছিলাম বোন, কিন্তু আমার কাছে 12 টাকা আছে শুধু। অনুর মায়া হলো। তার কথা শুনে সে নিজেই তাকে দুধের প্যাকেট কিনে দিল। তিনি অনুর মাথায় হাত রেখে দোয়া দেন। আল্লাহ তোরে বাঁচাইয়া রাখুক বোন, সারা জীবন ভালো থাক, দোয়া করি। অনু মুচকি হাসি, তাকে একটা রিক্সা ঠিক করে ভাড়াও দিয়ে দেয়। ছোট্টবেলা থেকে এমন পরোপকারীর স্বভাবটা অনুর মাঝে আছে। সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করে আশেপাশের মানুষদের সাহায্য করতে। আইসক্রিম খেতে খেতে দু বোন রাস্তা দিয়ে হাঁটছে। অনুর এমন পরোপকারী স্বভাব দেখে তিনু জিজ্ঞেস করে, তুমি যে সবাইকে এত সাহায্য করো, এতে কি লাভ হয় আপু? অনু হেসে বলে, আজ ওদের বিপদে আমি সাহায্য করছি, একদিন ওরা আমার বিপদে সাহায্য করবে। ছাই করবে। তোমার মন তো অনেক নরম আপু। এরা স্বার্থের জন্যই তোমার এত ভালোবাসা দেখায়। একদিন বিপদে পড়ে দেখো, সবাই লেজ গুটিয়ে পালাবে, আসল চেহারা বের হবে তখন। তিনুর কথায় অনুকে বিচলিত হতে দেখা গেল না, বরঞ্চ মৃদু সাহায্য করলো। বেশ তো, তাতেই বা সমস্যা কি? আমার আল্লাহ আছে না, তিনিই আমার জন্য যথেষ্ট। আমার বিপদের সময় তার থেকেই আমি সাহায্য পাবো, আমার বিশ্বাস আছে। আপু, বল। তুমি আমার অনুপ্রেরণা। অনু বোনের কাঁধ জড়িয়ে ধরে বলে। পাগলি। বাড়ি পর্যন্ত যেতে যেতে আইসক্রিম খাওয়া শেষ হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর আমেনা বেগম জিজ্ঞাসা করেন, দুজনে মিলে কই গেছিলি? একটু নিচে গেছিলাম মা। সারাক্ষণ শুধু টই টই করে ঘুরে বেড়ানো না, যা পড়তে বস। তিনু অনিচ্ছা নিয়েই পড়তে বসলো, কিন্তু পড়াতে মন নেই। অনেকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। এখন ফোন করাটা কি ঠিক হবে? না থাক, দরজা লাগালেই মা খ্যাচ করবে। ইস, আমার আর অনেকের সম্পর্কটা যদি আপু আর অনল ভাইয়ের মতো হতো, তাহলে কতই না ভালো হতো। যখন তখন ঝগড়া করতে অনেকেরও বাড়িতে চলে আসতো। উল্টোপাল্টা চিন্তা করে তিনু একাই আনমনে হাসে। পা টিপে টিপে ঘরে আসতে অনল চুপচাপ অনুকে পর্যবেক্ষণ করছে, মেজাজ বোঝার চেষ্টা করছে। অনু বিড়ালের গায়ে হাত বুলিয়ে আদর করছে আর হাসছে। অনলের আগমন টের পায়নি দেখে তো মনে হচ্ছে মেজাজ ভালোই। খ্যাক করে গলা পরিষ্কার করে অনল। অনু মাথা তুলে পেছনে তাকায়। অনলকে দেখেই হাসি উধাও হয়ে কপাল কুঁচকে ফেলে। অনলকে সম্পূর্ণ ইগনোর করে বিড়ালের দিকে মনোযোগ দেয়। কি করছিস অনু? মন গলানোর জন্য নরম স্বরে বলল অনল। অনু কিছুই বলল না, নিশ্চুপ রইল। কথা বলবি না অনু? বোবা হয়ে গেছিস? মেজাজ খারাপ করে তাকায় অনু। অনল বলে, তোকে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে এসছে। তাড়াতাড়ি বলে বিদায় হন, অসহ্য। শোন, গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, তুই তো ঢং করে আবার পশু পাখির নামও রাখিস। তা আগে বলে রাখি, এই বিলের নাম ভুলেও পিলু রাখবি না। কেন? অনলের কথায় ব্রু কুঁচকে জানতে চাইল অনু। অনল কোমরে হাত রেখে বলে, এই বিলে তো আর তোর সো কল্ড বয়ফ্রেন্ড দেয়নি, আমি দিয়েছি। তো তোর নাম রাখবি গোলু। নামটা সুন্দর না? অবশ্য হতেই হবে, কে রেখেছে সেটাও তো দেখতে হবে। এত ভাব নেওয়ার কিছু নেই। আমার আপনাকে পছন্দ না, আপনার দেওয়ার নামও পছন্দ হয়নি। তাইলে আমার বিলে আমারে দে।
হাত বাড়িয়ে দিয়ে বলল অনল। অনু ঝড়ের গতিতে বিড়াল ছানাটি সরিয়ে নিয়ে বলল, তার হচ্ছে না, এই বিড়াল এখন আমার। তুই বড্ড চালাক রে অনু। বিড়াল ছানাটি দ্রুত সরাতে গিয়ে বিড়ালের নখের আঁচড় লাগে অনুর হাতে। অনু ব্যথায় কুকিয়ে ওঠে। অনল দ্রুত বিড়ালটি কোলে নিয়ে বলে, আহারে, দেখি দেখি কোথায় লাগলো। হাত ঝাঁকাতে ঝাঁকাতে অনু বলে। এখানে? অনল ধমক দিয়ে বলে, তোকে জিজ্ঞেস করেছে নাকি? আমি তো বিলাইকে জিজ্ঞেস করেছি। আমি কি করে জানবো আপনি মানুষ রেখে প্রাণীকে জিজ্ঞেস করবেন? ইস, কি আমার মহারানী আসছে গো। অনুর মুখের দিকে একটু ঝুঁকে দিয়ে গিয়ে বলে, তুই কি ভেবেছিস তুই ব্যথা পেলে আমার টেনশন হবে? ভুল, আমার আনন্দ লাগে, খুশি হই আমি। তারপর অনুর কপালে টোকা দিয়ে ঘর থেকে চলে আসে অনল। অনু কটমট করে তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। বিড়বিড় করে বলে, বজ্জাতের বজ্জাত অনল্যা। অনল চলে গিয়েও আবার ফিরে আসে, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। অনু, আপনি এখনো যাননি? তোর কি মনে হয় তাসিন তোকে সত্যি ভালোবাসে? অবশ্যই। বেশ, ওকে বিয়ের কথা বলতে বলেছিলি? হ্যাঁ, ও বলছে চাকরি পেলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। আচ্ছা চল আমার সাথে। কোথায়? চল তো আগে। ডাকে। অনলের সাথে ঝামেলা করার ইচ্ছে নেই। সে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে, খাইয়ে মন গলানোর চেষ্টা, তা হচ্ছে না। এখানে কেন নিয়ে আসলেন? জিজ্ঞেস করলো অনু। আয় চল। অনল এবার অনুকে তলায় নিয়ে গেল। সামনে হাতের তর্জনী দ্বারা একটা টেবিল দেখিয়ে দিল। হাতের ইশারা অনুযায়ী অনু সেখানে তাকায়। তাসিন একটা মেয়ের হাত ধরে বসে আছে, হাসাহাসি করছে। অনুর মুখটা হা হয়ে যায়, রাগে মাথা ফেটে যাচ্ছে। অনলের দিকে তাকাতেই সে বলে, এই হলো তোর সো কল বয়ফ্রেন্ড। ও তোকে বিয়ে করবে মনে হয়? কখনো না, টাইম পাস, সব টাইম পাস। অনু হনহন করে তাসিনের দিকে গেল। টেবিলের ওপর থাপ্পড় বসিয়ে দুহাত রেখে তাসিনের দিকে ঝুঁকে দাঁড়ায়। ভূত দেখার মতো চমকে যায় তাসিন। তুতলিয়ে তুতলিয়ে বলে, তুমি? অনু তাসিনের গলা টিপে ধরে বলল, শালা তোতলা গাধা বলদ হারামজাদা, আমার সাথে প্রেম করে এখন আবার অন্য মেয়ের নিয়ে রেস্টুরেন্টে আসছিস? তোর কলিজা কত বড় রে, আজ তোর কলিজা বের করে দেখবো আমি, দাঁড়া। অনু সোজা হয়ে দাঁড়িয়ে এদিক সেদিক খুঁজে টেবিলের ওপরে একটা ছোট চাকু পায়। উপস্থিত সকলেই প্রায় হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে, এমনকি তাসিনের নতুন গার্লফ্রেন্ডও। অনল দৌড়ে গিয়ে অনুকে আটকায়। খ্যাপা বাঘিনীর মতো অনু বলে, ছাড়েন আমায়, আজ এই শালার কলিজা বের করবোই আমি। থাম থাম অনু, এমন করিস না। অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করে অনুকে। বড় বড় শ্বাস নিচ্ছে অনু। তাসিন সাহস করে বলে, আমার কথা? অনু ঠাটিয়ে এক থাপ্পড় বসায় তাসিনের গালে। কাঁটা চামচ হাতে তুলে নিয়ে একদম তাসিনের মুখের সামনে ধরে বলল, দেখছিস হাতে কি? নেক্সট টাইম আর যদি আমার সামনে আসিস তাহলে কাঁটার চামচ দিয়ে তোর চোখ উপড়ে ফেলবো আমি একদম। আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। কাঁটা চামচ রেখে একটা টিস্যু নিয়ে বেরিয়ে আসে অনু। তাসিন গালে হাত দিয়ে বসে আছে। থাপ্পড়টা খুব জোরেই লেগেছে। অনল ওর নতুন গার্লফ্রেন্ডকে বলে, আপু, আপনি কিছু বলবেন না? মেয়েটি দাঁত কটমট করে তাসিনকে বলে, লুচ্চা সেরা, কতগুলো মেয়ের লগে রিলেশন করস তুই? ভাগ্যিস শুরুতেই সব জানতে পারছিলাম। বেয়াদব, আমারও তোর সাথে ব্রেকআপ। মেয়েটি চলে যাওয়ার পর অনল সেখানে বসে। কাঁটা চামচ টেবিলের ওপর ঘোরাতে ঘোরাতে বলে, প্রথমে যদি ভালো কথা নিজে অন্যের জীবন থেকে সরে যেতে, তাহলে আজ সবার সামনে তোমার অপমানিত হতে হতো না, আবার নতুন গার্লফ্রেন্ডও হাতছাড়া হতো না। তাসিন নির্বাক। অনল চেয়ার ছিঁড়ে উঠে দাঁড়িয়ে বলে, এতগুলো গার্লফ্রেন্ড পালতে শুধু চেহারা আর টাকা থাকলে হবে না, বুদ্ধিও থাকা লাগবে। গবেট। অনল রেস্টুরেন্টের বাইরে এসে দেখে অনু কাছে আর একটু পর পর টিস্যু দিয়ে নাক মুছছে। এজন্যই তাহলে টিস্যুটা নিয়ে এসেছিল। অনলকে দেখে অনু ঠোঁট বাঁকিয়ে কেঁদে বলে, ওই বজ্জাতটা। এইটুকু বলে আবার নাক মুছে নিল। তারপর বলা শুরু করলো। কেমনে পারলো? অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে অনল বলল, আরে থাক, কাঁদিস না অনু, চল আজ তোকে ঘুরতে নিয়ে যাব।
অনু রাজি হলো। এখন তার মন ফ্রেশ করা দরকার। সারা বিকেল ঘুরে ফিরে সন্ধ্যার দিকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়ির ভেতর যাওয়ার আগে ঘুরে দাঁড়িয়ে অনু বলে, তাসিরের আসল চেহারা ধরিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আর সারা বিকাল আপনার সাথে ঘুরেছি বলে ভাববেন না আপনার উপর আমার কোনো রাগ নেই। রাগ আছে, অনেক রাগ আছে। কেন? আমি আবার কি করলাম? নাটক করবেন না। আপনি অনেক স্বার্থপর একটা লোক। সকালে যে আমি জ্যাকেট চাইলাম তখন তো আমায় দিলেন না, অথচ সাথীকে ঠিকই দিলেন। সিচুয়েশনটা অন্যরকম ছিল অনু, তুই আমায় ভুল বুঝছিস। আমি কোনো ভুল বুঝছি না। আমি স্পষ্ট দেখেছি সাথী কেমন করে যেন আপনার দিকে তাকাচ্ছিল। বিশ্বাস না হলে জেসি আর শুভাকেও জিজ্ঞেস করে দেখতে পারেন আপনি। অনল হ্যাচকা টানে অনুকে কাছে এনে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করায়। অনলের হাত দেয়ালের, অনু ওর দু হাতের মাঝে বন্দী। বেশ অবাক এবং ভয়ও পায় এমন কাণ্ডে। এত কাছে অনলের আগে কখনো আসেনি। অনলের উত্তপ্ত নিঃশ্বাস অনুর মুখের উপর পড়ছে। ধীরে ধীরে অনুর নিঃশ্বাসও কেমন জানি ভারী হয়ে আছে। মোহনীয় দৃষ্টিতে অনুর চোখে চোখ রেখে অনল জিজ্ঞেস করে, ভালোবাসিস আমায়? অনলকে ধাক্কা দিয়ে সরিয়ে মুক্ত হয়ে নিল অনু। ভেংচি কেটে বলল, হ্যাঁ, আসছে। ভালোবাসিস আমায়? ঢং যত সব। ঢং? তা নয় তো কি। আচ্ছা, যদি ঢংই হয় তাহলে তুই সাথীর প্রতি জেলাস হচ্ছিস কেন? আমি মোটেও জেলাস হইনি। আপনি আমার জ্যাকেট দেননি অথচ ওকে দিয়েছেন, এই জন্যই আমার রাগ হয়েছিল। নিকুচি করে তোর রাগের। আর আপনার রাগকে আমি নিমকুচি করি। সারা জীবন অনু সিঙ্গেল থাকবে দরকার হলে, তবুও তো আপনাকে ভালোবাসবে না। না না না, কখনোই না। অনু চলে যায় ভেতরে। অনল হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এই মেয়ে সাংঘাতিক লেভেলের হিংস্র, তবে টোপ দিলে গিলবে নির্ঘাত। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর একদম অনাকাঙ্ক্ষিতভাবেই সাথীর সাথে দেখা হয়ে যায়। পারতপক্ষে বলা যায় সাথী নিজ থেকে পথ রোধ করে দাঁড়িয়েছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। মিষ্টি করে হেসে সাথী জিজ্ঞেস করল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। অনুকে তখন দেখা গেল জেসি আর শুভার সাথে এদিকে আসছে, আর চোখে ওদের দিকেও তাকাচ্ছে। অনল বেশ মজা পাচ্ছে। সে ঠোঁটে চওড়া হাসি টেনে বলে, কফি খাবে? হ্যাঁ, খাওয়া যায়। মাথা দুলিয়ে বলল সাথী। ওদের দুজনের কথোপকথন শুনতে না পেলেও দুজনকে ক্যান্টিনের দিকে যেতে দেখা গেল। অনু নাক মুখ কুঁচকে ফেলে। শুভা বলে, এদের কাহিনীটা কি রে? আমি কি করে বলবো? অনুর কথায় ক্রোধ। শুভা বলল, রাগ করছিস কেন? আমি তোকে জিজ্ঞেস করলাম নাকি? তুই চুপ থাক। কথায় না পারলেই চুপ করে থাক। অনু এবার দাঁত কিরমির করে বলে, জেসি, ওকে চুপ করতে বল, নয়তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে বলে দিলাম। সকাল সকাল এত চটে যাচ্ছিস কেন? শুভা এমন কি বললো? ও, এখন তুই তাহলে শুভার দলে? ভালো, খুব ভালো। রাগ দেখিয়ে হনহন করে অনু ক্লাসে চলে যায়। পিছু পিছু জেসি আর শোভাও আসে। কলম কামড়াচ্ছে অনু, আর একটু পর পর দরজার দিকে তাকাচ্ছে। হয়তো সাথীর আসার জন্যই অপেক্ষা করছে। কিন্তু সেই যে ক্যান্টিনে গিয়ে ঘাপটি মেরে রইল, এখনো তো আসার কোনো নামই নেই। অদ্ভুত কি রসের আলাপ দুজনে শুরু করেছে কে জানে। সরি। মৃদু স্বরে বলল শুভা। অনু না তাকিয়ে বলল, আমিও সরি, শুধু শুধু রাগ দেখিয়েছি। বাহ, দুজনের তো মিল হয়েই গেল। চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। প্রস্তাব করল জেসি। জেসির প্রস্তাবে সবচেয়ে বেশি খুশি অনু হলো। সঙ্গে সঙ্গে হ্যাঁ বোধক ঘাড় নাড়িয়ে ক্যান্টিনে যাওয়ার জন্য ক্লাস থেকে বের হলো। ওরা ক্যান্টিনে ঢুকেছে। সাথী আর অনল ক্যান্টিন থেকে বের হয়েছে। অনুর মুখোমুখি হয়ে ফিচেল হাসে অনল। দাঁত কেলিয়ে বলে, কিছু খাবি অনু? খেলে খা, বিল আমি দিব। রাগে শরীর জ্বলে পুড়ে যাচ্ছে অনলের কথা শুনে। অনু কটমট করে বলে, আমার টাকা আছে, আপনার টাকা আমার লাগবে না। আরে এমন করিস কেন? তেমন ছোট বোন, তোকে তো আমি খাওয়াতেই পারি। অনুর মাথা ভনভন করছে। শালা বললোটা কি? অনুর চোখে মুখে রাগ থাকলেও সাথী বেশ খুশি হলো। অনুকে জিজ্ঞেস করলো, তুমি আর অনল আপন ভাই বোন? রাগের চোটে অনুর মুখ থেকে কথাই বের হচ্ছে না। অন্যদিকে অনল বেশ মজা নিচ্ছে।
জেসি তখন কাট গলায় বলে, না সাথী, অনল ভাইয়ার আম্মু আর অনুর আম্মু বেস্ট ফ্রেন্ড। সেই সূত্রে ওদের পারিবারিক বন্ডিং আছে। অনু যেহেতু অনল ভাইয়ের থেকে বয়সে ছোট, সেহেতু অনু তো তাকে ভাইয়া বলে সম্বোধন করবেই, তাই না? ও ছোট উত্তর সাথী সৌজন্যমূলক হাসলো। অনু, জেসি এবং শুভা আর কথা না বাড়িয়ে ক্যান্টিনের ভেতর চলে যায়। অনল বিড় করে বলে, জল আরো জল, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সূর্যের দেখা আজ প্রায় নেই বললেই চলে। ঘন শুভ্র কুয়াশার আড়ালে আচ্ছাদিত অবস্থায় আছে এখন সূর্য। ল্যাপের নিচে অনেকক্ষণ বসে থেকে 1 মিনিটের জন্য বের হলেই আবারও শরীর ঠান্ডা হয়ে যায়। তাই প্রয়োজন ব্যতীত আজ কেউ বাইরে যাচ্ছে না। তিনু কলেজ থেকে এসে সেই যে ল্যাপের ভিতর ঢুকেছে আর বের হয়নি। সন্ধ্যায় খালেদ রহমান বাড়ি ফিরেন। সচরাচর বাড়ি ফিরতে তার 10টা বাজে। সেই তুলনায় আজ অনেক আগেই ফিরেছেন। চোখে মুখে গাম্ভীর্যের সঙ্গে রয়েছে অন্য এক খুশির আভাস। আমিনা বেগমের উদ্দেশ্যে বলেন, 1 কাপ চা নিয়ে ঘরে আসো তো। আমিনা বেগম চা নিয়ে ঘরে আসেন। খালেদ রহমান চায়ের কাপ নিয়ে বললেন, বসো এখানে। আমিনা বেগম বিছানার এক পাশে বসলেন। চায়ের কাপে চুমুক দিয়ে খালেদ রহমান বলেন, অনুর জন্য ভালো একটা পাত্র পেয়েছি। দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো, পরিবারও মাশাল্লাহ। এত তাড়াতাড়ি অনুর বিয়ে দিতে চাচ্ছ যে? এ তো তাড়াতাড়ি কথাই দেখলে। অনু এখন ভার্সিটিতে পড়ে, ছোটটি নেই এখন। আর মেয়েদের বেশি বয়স হয় আগে বিয়ে দেওয়া উচিত। অনুকে একবার বলা উচিত না? হ্যাঁ বলবে। আমার মনে হয় না ছেলেকে কোনো দিক থেকে ওর বা তোমার অপছন্দ হবে। ছেলেকে সেটা জানলে তুমি অবাক হবে। আমি চিনি। হ্যাঁ, ইউসুফের কথা মনে আছে তাই না? তোমার তো ভালো করে মনে থাকার কথা। অনিকের মামাতো ভাই। হ্যাঁ, 10-15 দিন হবে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছে, বেড়াতে এসেছে। আমাদের অনেকে দেখে পছন্দ করেছে। কি ভদ্র ছেলে। মেয়ে পছন্দ হয়েছে ডিরেক্ট ওর বাবাকে দিয়ে আমায় বলিয়েছে। এখনকার যুগে এমন ছেলে পাওয়া যায়? আজ এই বিষয়ে আমি ইউসুফের বাবা আর অনলের বাবার কথা বললাম। ইউসুফকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। 3 মাস থাকবে, এর মাঝে বিয়ে করতে চাই। অনুকে নিয়ে সুইজারল্যান্ডেই সেটেল হবে। বলো, এবার আপত্তি আছে? আমিনা বেগম কি বলবেন বুঝতে পারছে না। তিনি একটা ঘোরের মাঝে আছেন। ইউসুফ অনলদের বাসায় এসে তার সাথেও দেখা করে গেছে, কিন্তু হাবভাব এমন কিছুই মনে হয়নি। এমনকি কিছু বলেওনি। তিনি জড়তা রেখে বললেন, অনু আমাদের ছেড়ে এত দূরে থাকবে? মানে বলছিলাম যে। এ কথা শুনে খালেদ রহমান কপালে ভাঁজ টেনে বলেন, এটা আবার কি কথা বললে? মানুষ কি বিদেশে থাকছে না? তোমার তো আরো খুশি হওয়ার কথা। কজন মেয়ে এমন ভাগ্য পায়? এমন কথার প্রত্যুত্তরে আমিনা বেগম আর কিছু বলতে পারলেন না। কাপের অবশিষ্ট চা টুকু সম্পূর্ণ শেষ করে খালেদ রহমান বললেন, যাও, অনুকে গিয়ে খবরটা দাও। সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও বসা থেকে উঠলেন আমিনা বেগম। ধীর পায়ে অনুর রুমে এগিয়ে যান। বিছানায় শুয়ে শুয়ে তখন ফেসবুকিং করছিল অনু। শান্ত মুখটা দেখে তার বড্ড মায়া হচ্ছে। যদি সত্যি সত্যি অনুর ইউসুফের সঙ্গে বিয়ে হয়ে যায়, তাহলে এই মুখটা প্রতিদিন কাছ থেকে দেখা হবে না, অনেক দূরে চলে যাবে। কত রাগী না তিনি অনুকে দেখান। সেসব স্মৃতি রোমন্থন করে 2 চোখের পাতা আর ভিজে ওঠে। গোলু ম্যাও ম্যাও শব্দ করলে তিনি চোখের পানি মুছে নেন। ফোন রেখে গোলুকে পেটের ওপর বসিয়ে অনু বলে, এমন চিল্লাচ্ছিস কেন বদ? এবারও উত্তরে গোলু ম্যাও ম্যাও করছে। গোলুর দৃষ্টি দরজার দিকে। অনুও দরজার দিকে তাকায়। আনমনে আমিনা বেগমকে তাকিয়ে থাকতে দেখে বলে, মা তুমি ওভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। এই মুহূর্তে তার নিজেকে বড্ড ভারী মনে হচ্ছে। শরীর একদম চলতে চাচ্ছে না। তিনি এগিয়ে গিয়ে অনুর পাশে বসেন, চুলে হাত বুলিয়ে দেন। অনু মুচকি হেসে বলে, কি ব্যাপার? হ্যাঁ, হঠাৎ এত আদর কেন? অনুর ব্রু নাচানি আর দুষ্ট হাসি দেখে হেসে ফেলেন আমিনা বেগম। গালে হাত বুলিয়ে বলেন, তুই কত বড় হয়ে গেছিস অনু। ও মা, তো বড় হব না? হবি তো, কিন্তু তাই বলে এত বড় বউ হওয়ার মতো? বুঝলাম না মা, কিসের বউ? কার বউ?
আমাদের ছোট্ট অনু চোখের পলকে বড় হয়ে গেছে, অথচ খেয়ালই হয়নি। এখনো মনে হয় তুই আমার ছোট্ট অনু। একটু ঝেড়ে কাশো তো মা, আমি তোমার কথা বুঝতে পারছি না। ব্রু কিঞ্চিত বাঁকা করে বলল অনু। তিনি বললেন, ইউসুফের কথা মনে আছে? অনল, অনিকের মামাতো ভাই। একটু একটু, অনেক বছর আগে দেখেছিলাম। তো কি হয়েছে? তোকে পছন্দ করেছে ইউসুফ, বিয়ে করতে চাই। এসব তুমি কি বলছো মা? আমি তো এখন বিয়ে করব না। তোর আব্বুর কাছে প্রস্তাব পাঠিয়েছে, সে রাজি, তাই তোকে বলতে বলল। কি আজব, আমার বিয়ে অথচ আমার মতামত দেবে না? অসুবিধা কি? ছেলে তো ভালো। হোক ভালো, আমিও তো খারাপ নই, কিন্তু আমি বিয়ে করব না। তুমি আব্বুকে বলে দাও। আমি কি বলবো, তুই গিয়ে বল। কাউকেই বলতে হবে না, এই বিয়ে ভেঙে দেব। আর কিছু না বলেই অনু বাড়ি থেকে বের হয় অনলের কাছে যাওয়ার জন্য। এর বিহিত একমাত্র অনলই করতে পারবে। ইউসুফকে জানালে অবশ্যই সে বিয়ে ভেঙে দিবে। অনলকে বাড়ি যাওয়ার পর দরজা খুলে দেন শিমুল বেগম, অনল এবং অনিকের মা তিনি। অনুকে দেখেই একগাল হেসে বলেন, আরে অনু, তোর কথাই হচ্ছিল, আয় ভেতরে আয়। অনল ভাইয়া কোথায় আন্টি? ভেতরে যেতে যেতে জিজ্ঞেস করল অনু। সেই যে সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছিল, আর আসি না এখনো। কই কই যে থাকে ছেলেটা, বাদ দে ওর কথা। তুই বস, তোর সঙ্গে কথা আছে। অস্বস্তি নিয়েই বসতে হলো অনুকে। ফোনটাও বাসায় রেখে এসেছে, নয়তো ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলা যেত। আচ্ছা, অনেককে বললেই তো ফোন করার কথা। তখন শিমুল বেগম বললেন, আমি জানি আসি, দাঁড়া। আচ্ছা আন্টি, অনেক কি বাসায়? হ্যাঁ, অনেক ওর ঘরেই আছে। শিমুল বেগম রান্নাঘরে যাওয়ার পর অনু অনিকের ঘরে আসে। ল্যাপ গায়ে দিয়ে গুটি হয়ে শুয়ে আছে অনিক। অনুকে ধাক্কাতে ধাক্কাতে ডাকে, এ অনেক ভাইয়া, অনেক ভাইয়া, এই ভর সন্ধ্যা ঘুমিয়েছেন নাকি? উঠুন। প্রচন্ড ধাক্কা ধাক্কিতে মনে হচ্ছিল ঝড় হচ্ছে। ঘুমে ঢুলু ঢুলু হয়ে ল্যাপের ভেতর থেকে মাথা বের করে। সমস্ত ঘুমের নেশা তার কেটে যায়। এদিকে অনু অপ্রস্তুত হয়ে তাকিয়ে রয়েছে। অনেক ওয়াশরুমে, আমি ইউসুফ। মিষ্টি হেসে কথাটি বলল ইউসুফ। একটা বিয়ে ভাঙতে হবে অনল ভাই, আমি কিছুতেই এখন বিয়ে করব না। এই বিয়ে করা আমার পক্ষে একদম অসম্ভব। হন্তদন্ত হয়ে হড়বড় করে বলল অনু। অনিকের ঘরে ইউসুফকে দেখে এক ছুটে দৌড়েই ঘর থেকে বের হয়েছিল অনু। মেইন দরজার কাছে এসে অনলের সঙ্গে দেখা হয়ে যায়। তখনই অনলের হাত ধরে ছাদে নিয়ে এসেছে অনু। বাইরে থেকে এসে অনল ক্লান্ত। অনুর হুট করে বলা বিয়ের কথা অনলের মাথায় ঢুকছে না। তবে অনুর পেরেশানি মুখ দেখে মনে হচ্ছে ঘটনা সিরিয়াস কিছু। অনল গায়ের জ্যাকেটটা খুলে ফেলে। শীতের মধ্যে ওর এখন গরম লাগছে। জ্যাকেটটা অনুর দিকে ছুঁড়ে মেরে বলে, তোর বিয়ে? তো এতক্ষণ কি আমি আপনার বিয়ের কথা বললাম নাকি? তারপরে কথা বলবি না অনু, মাত্র বাইরে থেকে এসছে, ক্লান্ত আমি। তবু যে তোর কথা শুনছি, এটা তোর ভাগ্য। আচ্ছা সরি, বিয়েটা ভেঙে দিন না প্লিজ। বিয়ে ভাঙলে আমায় কি দিবি? 50 টাকা দেব। অনল চোখ পাকিয়ে তাকায়। অনু তখন তাড়াহুড়ো করে বলে, আচ্ছা 100 টাকা দেব। 50 টাকা দিবি, 100 টাকা দিবি, এসবের মানে কি? আমি কি তোর ছোট লোক মনে হয়? না না, আমি তো সেই কথা বলিনি। তাহলে তুই কি বলেছিস আমায়? বোঝা। এখন এত কিছু বোঝানোর সময় নেই, প্লিজ এই সাহায্যটা করুন। হয়েছে, থাম, নাকা কান্না কাঁদবি না। মেরে ছেলেটা হাত পা ভেঙে দেব। না না, এইসবের কোনো দরকার নেই, পরে আপনারই সমস্যা হবে। অনল তাচ্ছিড় করে হেসে বলে, আমার সমস্যা হবে? আমার গায়ে হাত তোলার সাহস কারও নেই। কিন্তু সে আপনার পরিচিত আর কাছেরও অনেক। কে সে? এনামুল নাকি রাজীব? আরে ধুর না, তারা কেন বিয়ের প্রস্তাব পাঠাবে? ইউসুফ ভাইয়ার কথা বলছি। ইউসুফ ভাইয়া মানে আমার মামাতো ভাই? হ্যাঁ। তুই মজা নিচ্ছিস না অনু? একদমই না, আমি সত্যি বলছি। কিন্তু আমি বিশ্বাস করছি না, দুনিয়াতে এত মেয়ে থাকতে তোর মতো গবেট মার্ক একটা মেয়েকে ভাইয়া বিয়ে করতে চাইবে? অসম্ভব। শুনুন, কথায় কথায় এত গবেট গবেট বলবেন না। আমি মোটেও গবেট নই। আপনার চোখে আমার গুণ সৌন্দর্য চোখে পড়ে না বলে যে কারো চোখে পড়বে না এমনটা তো নয়। আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিচে গিয়ে আন্টিকে জিজ্ঞেস করুন। তার কোনো প্রয়োজন নেই, তোর সব ঢপ বাজিতে আমি গলছি না।
তুই সাথীকে নিয়ে জেলাস হয়েছিস, তাই বলে এখন ভাইয়াকে নিয়ে আমার জেলাস ফিল করাতে চাচ্ছিস, আমি জানি। কথাগুলো বলে অনুর হাত থেকে জ্যাকেটটা নিয়ে অনল নিচে নেমে যায়। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে অনুর। অনল তো বিশ্বাসই করল না। অনল বাসায় গিয়ে ইউসুফকে দেখে রীতিমতো চমকে যায়। কুশল বিনিময় করে বলে, ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। কখন আসলে? সকালেই। তুই কি সারাদিন বাড়ির বাইরে থাকিস নাকি? ওই তো একটু যাওয়া হয় ঘুরতে। শিমুল বেগম ইউসুফকে জিজ্ঞেস করে, অনু চলে গেছে কেন রে? আর বলো না ফুপি, আমায় দেখে লজ্জা পেয়ে দিল দৌড়। হাসতে হাসতে বলল ইউসুফ। এবার অনলের টনক নইল। ছাদে বলা অনুর কথাগুলো মনে পড়ে যায়। তার মানে অনু মিথ্যে বলেনি। শিমুল বেগম অনলকে বললেন, খবর কিছু শুনেছিস? অনল বোকার মতো তাকিয়ে রয়েছে। তিনি মুচকি হেসে বলেন, আমাদের ইউসুফ ডুবে ডুবে জল খাচ্ছে। বুঝিনি মা। ইউসুফ অনুকে বিয়ে করতে চায়। তোর বাবা কথা বলছে, অনুর বাবা তো রাজি। শীতকাল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবু অনলের মনে হচ্ছে বাইরে আজ বাজ পড়ছে, অথচ বৃষ্টি নেই। নিজেকে শান্ত করার চেষ্টা করছে অনল। অনুর বিয়ে হলে ওর কি, এত অস্থির তো লাগার কথা না। শিমুল বেগমের লাস্ট কথা শুনে অস্থিরতা যেন দ্বিগুণ বেড়ে গেল। তিনি বললেন, তোর মামা মামি দোকানে গেছে আংটি কিনতে। যেহেতু দুই পরিবার রাজি, তাই এঙ্গেজমেন্টটা আজই হবে। সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চোখের পলক পড়ার আগেই কথাটি বলতে চেয়েও বলতে পারছে না অনল। অজানা কোনো শক্তি যেন গলা চেপে ধরে রেখেছে। সত্যি কি অনুর বিয়ে হয়ে যাবে? আয়নার সামনে নির্জীব হয়ে বসে রয়েছে অনু। পরনে ওর নীল সুতির শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। এইটুকু সাজ তিনুই সাজিয়ে দিয়েছে। অনলের বাড়ি থেকে ফিরে আসার পর খালেদ রহমান যখন বললেন ইউসুফ ওর বাবা মাকে নিয়ে আজ বাসায় আসবে এবং এঙ্গেজমেন্ট হবে, তখন থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে অনু। বাবার মুখের ওপর কথা বলার মতো সাহস অনুর নেই। তাছাড়া কি বলবে, বলার মতো কি বা আছে? অনু কাউকে ভালোবাসে না, কোনো পছন্দও নেই। পড়াশোনা সে তো ইউসুফ নিজেই পড়াবে বলেছে। তাহলে আপত্তিটা কোথায় দেখাবে? খালেদ রহমান কোনো সুযোগও দিলেন না অনুকে। ইউসুফদের আসতে রাত একটু বেশি হলো। এর মাঝে আমেনা বেগম খাবারের বিশাল বন্দোবস্ত করে ফেলেছে। যদিও এখন ডিনার করার সময়, কিন্তু এসেই তো ডিনার করা যায় না, তাই হালকা পাতলা নাস্তা দিলেন আগে। কিছুক্ষণ পর অনুকে নিয়ে এলো তিনু। মাথায় ঘোমটা টানা ইউসুফের পাশে বসানো হয় অনুকে। ওদের মুখোমুখি সোফায় অনিকের পাশে অনল বসলা। হুট করে অনুকে দেখে বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে অনলের। এরকম অনুভূতি ওর আগে কখনো হয়নি। অস্বস্তিতে ঘিরে আছে সে। সাবলীল বা স্থির কোনোটাই থাকতে পারছে না। ইউসুফের বাবা হেসে বলেন, বেশাইব মেয়ে কি দেখবো বলেন? ছোট মেয়েটা যে এত বড় হয়ে গেল টেরই পেলাম না। ইউসুফ হুট করে আবদার করে বসে অনুকে বউ করে আনবে। উনিকে তো আমাদের শুরু থেকেই পছন্দ, আপত্তি করার প্রশ্নই আসেনি। আমার ছেলের পছন্দ কিন্তু মানতে হবে মশাই। উত্তরে খালেদ রহমান হাসেন। তারা দিয়ে বলেন, তা যা বলেছেন, আপনার ছেলেও কম নয়। এ কি চা নিচ্ছেন না কেন? চা নিন। তা নিচ্ছি, আগে এঙ্গেজমেন্টটা হয়ে যাক। আচ্ছা, এ তো ঘরোয়াভাবে সবকিছু হওয়াতে আপনাদের কোনো সমস্যা নাই তো? একদম না, বললেন খালেদ রহমান। তাহলে তো ঝামেলাই চুকে গেল। বুঝলেন, সবাই ছেলের পাগলামি। ইউসুফ একটু লজ্জা পেল। এর মাঝে একবারও অনু মুখ তুলে তাকায়নি। দেখি আংটি দাও তো ইউসুফের মা, বললেন ইউসুফের বাবা। তিনি আংটিটা ইউসুফকে দিয়ে বললেন, নে আংটি পরিয়ে দে। ইউসুফ ডান হাতে আংটি নিয়ে বাম হাত বাড়িয়ে দেয় অনুর দিকে। অনু সরাসরি অনলের দিকে তাকায়। তার চক্ষু ভরে অশ্রু জমা হয় মুহূর্তেই। অনল দৃষ্টি সরিয়ে নেয়। অনু ঠোঁট বাঁকিয়ে কেঁদে ফেলে মাথা নত করে। আমিনা বেগম ছুটে এসে অনুর মাথাটা বুকে চেপে ধরেন। মাকে কাছে পেয়ে আরো হাউমাউ করে কেঁদে ওঠে অনু। তিনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? এখনই কি তোকে নিয়ে যাচ্ছে নাকি? জরুরি ফোন এসেছে বলে তখন বাড়ি থেকে বের হয়ে আসে অনল।
অশ্রুসিক্ত নয়নে অনলের চলে যাওয়া দেখে অনু সকলে মিলে কি কি বোঝাচ্ছে তার কোনো কথাই অনুর কর্ণকুহুরে পৌঁছাচ্ছে না। আমেনা বেগম অনুর বাম হাতটা ধরে এগিয়ে দেওয়ার পর ইউসুফ ওকে আংটি পরিয়ে দেয়। রাতে খাওয়া দাওয়া করে ইউসুফরা ওদের বাড়িতে চলে যায়। তারা গাড়ি নিয়ে এসেছিলেন। ঘরের বারান্দায় গোলুকে কোলে নিয়ে চুপ করে বসে আছে অনু। বাবা মা আত্মীয়দের ফোন করে সুখবর জানাচ্ছে। তিনু অনেকের সঙ্গে ফোনে কথা বলায় ব্যস্ত। বড় বোনের বিয়েতে কি পরবে, কিভাবে সাজবে, কত শত জল্পনা কল্পনা তার। এদিকে মনের সাথে যুদ্ধ করে চলেছে অনু। মনে পড়ে যায় অনলের সাথে কাটানো মুহূর্তের কথাগুলো। একসাথে ঘোরাফেরা, ঝগড়া করা, এসব কিছুর আড়ালে কি ভালোবাসা নামক কোনো শব্দ ছিল? আকাশে চাঁদ নেই, তারা নেই, নাকি আছে? হতে পারে মেঘে ঢেকে আছে। পুরো আকাশ জুড়ে অন্ধকারের বিচরণ। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে অনল। অনুদের বাড়ি থেকে চলে আসার পর থেকেই ছাদে দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে কেমন জানি দম বন্ধ হয়ে আসে। জানালা ব্যালকনি থেকে অনুর ঘর দেখলে কষ্টে মূর্ছা যেতে ইচ্ছে করে, অথচ এরকমটা কখনো হওয়ারই কথা ছিল না। অনল, নিজের নাম কারোর কণ্ঠরত কণ্ঠে শুনে পিছনে ফিরে তাকায় অনল। সামনে দাঁড়িয়ে অনু। অন্ধকারে মুখ বোঝা না গেলেও চিনতে অসুবিধা হয়নি একটুও। শাড়ির আঁচল এলোমেলো, খোপা করা চুলগুলো খুলে যাওয়ার উপক্রম। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। কাছিস কেন অনু? জিজ্ঞেস করে অনল। অনু দৌড়ে এসে ঝড়ের বেগে আছড়ে পড়ে অনলের বুকে। জ্যাকেট খামচে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বিয়েটা ভেঙে দিন, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অনলের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। অনুকেও সে বহুবার কাঁদতে দেখেছে, কিন্তু কখনো তার এরকম অনুভূতি হয়নি। আজ মনে হচ্ছে বুকের পাঁজর ভেঙে চুরে যাচ্ছে। অনু অনলের শার্টের কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভেঙে দিবেন তো এই বিয়ে? সত্যি শুধু পাগলামি করছিস অনু। ইউসুফ ভাই অনেক ভালো ছেলে, তোকে অনেক সুখে রাখবে। তবে তোকে খুব মিস করবো রে। তোর সাথে আর ঝগড়া করা হবে না, তোর পেছনে লাগা হবে না। সুইজারল্যান্ড গিয়ে কি আমি বলে যাবি? অনু এবার আরো জোরে হাউ মাউ করে কেঁদে ওঠে। ওইভাবেই শক্ত করে শার্টের কলার চেপে ধরে বলে, আপনি বলেছিলেন না আমি বোকা? সত্যি ভালোবাসা কোনটা, আবেগ কোনটা আমি বুঝি না। সত্যি এতদিন আমি বুঝিনি যে মানুষটা সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে সেই মানুষটাকে আমি ভালোবাসি। আমি বুঝিনি যে মানুষটাকে ছাড়া চলবে না আমার। হ্যাঁ, আমি ভালোবাসি আপনাকে। আপনার সাথেই সারা জীবন আমি ঝগড়া করতে চাই, আপনার সাথেই আমি সারা জীবন কাটাতে চাই। অনুর হাত ছাড়িয়ে নেয় অনল। চোখের পানি মুছে দিয়ে বলে, একদিন তোর বিয়ে হবে জানতাম। তোর বিয়েতে খুব নাচবো, আনন্দ করব, তাই ভেবে রেখেছিলাম। কিন্তু সেই দিনটা যে এত দ্রুত চলে আসবে সেটা ভাবিনি। মিস করবো অনু, ভীষণ মিস করব। এরপর জ্যাকেটটা খুলে অনুর গায়ে দিয়ে বলে, শীতের মধ্যে আর এখানে থাকিস না, বাড়ি চলে যা। অনু কান্না বাদ মানে না। অনিলকে খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি কি বুঝতে চাচ্ছেন না, নাকি বুঝতে পারছেন না? এড়িয়ে যাচ্ছেন কেন? এড়িয়ে যাবেন না প্লিজ। দয়া করে আমার মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আমার প্রয়োজন আপনাকে, শুধুই আপনাকে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। আস্তে আস্তে শরীরটাও নিস্তেজ হয়ে আছে। কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। এক সময় সেন্সলেস হয়ে অনলের ওপরেই পড়ে যায় অনু। দুহাতে আঁকড়ে ধরে সে অনুকে। বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলে, সরি। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে অনলের চোখ থেকে। মাঝরাতে অনুর ঘুম ভাঙলে সে নিজেকে বিছানায় আবিষ্কার করে। বিছানার পাশে মোবাইল হাতড়েও মোবাইল পেল না। উঠে দাঁড়াতেও অলসতা লাগছে। শরীরে মনে হচ্ছে শক্তি নেই। কিছুক্ষণ ঝিম মেরে বিছানাতেই বসে থাকে। খোলা চুলগুলো হাত খোপা করে বিছানা থেকে নামে। লাইট জ্বালিয়ে দেখে গুলো ফ্লোরের এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে রয়েছে। এই ঠান্ডার মধ্যে বেচারাকে কষ্ট দিচ্ছে ভেবে অনুর নিজেরই খারাপ লাগছে। গোলুর জন্য ছোট্ট বাক্সে আলাদা বিছানা বানিয়েছিল অনু। ওকে তুলে নিয়ে সেই বাক্সের বিছানায় শুয়ে দেয়। ওর জন্য বানানো ছোট্ট ল্যাপটা গায়ে জড়িয়ে দিল। গোলু একবার চোখ মেলে তাকিয়ে আবার চোখ
বন্ধ করে ফেলে। অনু ওর মাথা চুলকে দেয় কিছুক্ষণ। বারান্দায় গিয়ে দেখে তিতুস খাঁচার মধ্যে ঝিমোচ্ছে। ওর বাবার প্রায় শেষ। ঘর থেকে খাবার আর পানি দিয়ে যায়। তখন দৃষ্টি চলে যায় অনলের ঘরের দিকে। এখন ওর ঘরে আলো জ্বলছে। অনুর মনে পড়ে যায় ছাদের ঘটনাটির কথা। অনলের নিষ্ঠুরতার কথা ভাবতে একদলা ভারী মেঘে সে জমা হয় চোখের কার্নিশে, যার শেষ ফলাফল হিসেবে নেত্রপল্লব অশ্রুতে ভিজে ওঠে। দীর্ঘশ্বাস নিয়ে অনু ঘরে ফিরে আসে। ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে শাড়িটা আগে খুলে ফেলে। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সকালে অনুর ঘুম ভাঙে আমিনা বেগমের ডাকে। চোখ না মেলে অনু বলে, বলো। ইউসুফ এসেছে তোর সঙ্গে দেখা করতে। এত সকালে? এত সকাল কোথায় পেলি? 11টা বাজতে চললো। অনু নিশ্চুপ। আবার ঘুমিয়ে পড়েছেন নির্ঘাত। তিনি কাঁধে ধাক্কিয়ে আবার ডাকেন, ওঠ রে অনু, ছেলেটা সে কখন থেকে বসে আছে। যাও, আসছি। তাড়াতাড়ি। আমিনা বেগম চলে যাওয়ার প্রায় 5 মিনিট পরে অনু ওঠে। আরো পরে উঠত যদি না তিনু এসে ডেকে যেত। অনু ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে কেউ নেই। রান্নাঘরে উকি দিয়ে দেখে আমিনা বেগম রান্না করছেন। সম্ভবত দুপুরের রান্না করছেন। আয়োজন বেশ ভালোই। উনি কোথায় জিজ্ঞেস করে অনু। আমিনা বেগম পিছনে ফিরে বলেন, তোর আক্কেল জ্ঞান কবে হবে রে অনু? বলতে পারিস কখন থেকে এসে বসে আছে? কোথায় সে? সাদে। আচ্ছা। অনু চলে যাওয়ার সময় আমিনা বেগম পিছু ডেকে 2 মগ কফি এগিয়ে দিয়ে বলে, খালি মুখে কথা বলবি নাকি? কফি নিয়ে যা। অনু কোনো প্রত্যুত্তর করল না, শুধু নীরব হয়ে কফির মগটুকু দুটো হাতে নিয়ে ছাদে চলে যায়। ছাদের রেলিং ধরে ধীর পায়ে মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটছে ইউসুফ। কুয়াশা থাকলেও মৃদু রোদও রয়েছে। পরিবেশটা ওর বেশ ভালোই লাগছে। আপনার কফি। অনুর কণ্ঠ শুনে পেছনে তাকায় ইউসুফ। হাত বাড়িয়ে কফির মগ নিয়ে বলে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হুট করে চলে আসায় বিরক্ত হওনি তো? বিরক্ত হলে কি চলে যাবেন? ইউসুফ অপ্রস্তুত হয়ে পড়ে। অনু মেকি মৃদু হেসে বলে, জাস্ট কিডিং, ডোন্ট বি সিরিয়াস। অনুর হাসিতে তাল মেলালেও ইউসুফের কেন জানি খটকা লাগছে। ঘাবলা অন্য কিছু মনে হচ্ছে। কফিটা কেমন হয়েছে? প্রশ্ন করে অনু। অসাধারণ। তুমি বানিয়েছো? না, মা বানিয়েছে। আমি এত ভালো কফি বানাতে পারি না। দুজনেই নিশ্চুপ। অনুর দৃষ্টি মাঠের দিকে। এলাকার বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছে অনল। বাচ্চাদের মতোই হাসছে। কত খুশি ছেলেটা। অনুর ঠোঁটের কোণে তাচ্ছিল্যকর হাসি ফুটে ওঠে। অনু, তুমি এই বিয়েতে রাজি তো? অনু এবার শব্দ করেই হেসে ফেলে। হাসতে হাসতে বলে, এই প্রশ্নটা কি আরো আগে আমাকে করা উচিত ছিল না? অনু, তোমার সঙ্গে রিলেশন করার মতো কোনো ইন্টেনশন আমার ছিল না। আমার ইচ্ছে ছিল আমি তোমায় বিয়ে করে বউ করব। এজন্য বাবাকে দিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। সমস্যাটা এইখানেই। আমার পরিবার আপনার পরিবারের মতো নয়। আপনার পরিবারে আপনার অনেক গুরুত্ব রয়েছে, ইচ্ছের দাম রয়েছে, যেটা আমার পরিবারে আমার নেই। এমনকি একটাবার আমায় জিজ্ঞেসও করা হয়নি আমি কি চাই, আমি বিয়েতে রাজি কিনা। তাহলে কি তুমি বিয়েতে রাজি নও? না হলেও বা আপত্তি কোথায়? বিয়ে তো হবেই। বাবা মায়ের ইচ্ছে বলে কথা। বাবা মা বললেই হবে নাকি? সংসার আমরা করব। আমাদের মতামত দরকার সবার আগে। তুমি আমায় ক্লিয়ার করে বলো, তুমি এই বিয়েতে রাজি? অনু কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর চোখের চোখ রেখেই বলে, না। ইউসুফ কি বলবে বুঝতে পারছে না। বাক্স দিল পাওয়ার জোগাড়। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলে, তাহলে এই বিয়ে হবে না। তুমি নিশ্চিন্ত থাকো। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করার মতো ছেলে আমি নই। আমি বাড়িতে গিয়ে বাবাকে বলবো, যাচ্ছি এখন। দুপুরের খাবারটা খেয়ে যান, মা আপনার জন্য রান্না করছে। অন্য একদিন খাবো অনু, আজ আসি। ইউসুফ সরাসরি নিজেদের বাড়ি চলে যায়। যাওয়ার আগে আমিনা বেগমের সঙ্গেও দেখা করে যায়নি। তাহলে এভাবে না খেয়ে কখনোই আসতে দিতেন না। অন্যদিকে অনুর এমন চটপটে স্বীকারোক্তি ওকে পীড়া দিচ্ছে। ভুলটা নিজেরই মনে হচ্ছে। সে যদি নিজে একবার অনুকে
জিজ্ঞেস করত। ইউসুফ চলে যাওয়ার পরও অনু কিছুক্ষণ ছাদে পায়চারি করে, লুকিয়ে লুকিয়ে অনলকেও দেখে। অনলের দৃষ্টি যে ছাদের দিকে নেই তা কিন্তু নয়, ও নিজেও খেলার ছলে একটু পরপর ছাদের দিকে তাকাচ্ছে। ইউসুফের সঙ্গে অনুকে দেখে কষ্ট হলেও সরে যেতে পারছিল না। অনু রাতে ঘুমিয়েছিল কিনা তার জানা নেই, কিন্তু তার চোখের পাতায় ঘুম সারা রাতে একবারও আসেনি। অনু ইউসুফের বউ হবে এটা ভাবতেই যেন বুকটা মোচড় দিয়ে ওঠে। অজানা অদৃশ্য কষ্টরা জেঁকে ধরে। অনু ভালোবাসাটা আগে ফিল করতে পারেনি, হয়তো অনলও নয়, তবে এখন যে অনুভূতি হচ্ছে তার নাম কি ভালোবাসা। অনু ছাদ থেকে নেমে আসে। আজ ভার্সিটিতে তা যাওয়া হলো না, তবে একটু হেঁটে যাওয়া আসা যায়। সেও কাউকে কিছু না বলে একাই হাঁটতে বের হয় মাঠের পাশ দিয়ে। যাওয়ার সময় অনল দৌড়ে আসে, হাঁপাচ্ছে সে। অনু কিছু বলছে না, চুপচাপ হেঁটে চলেছে শুধু। কেমন আছে শোনো? অনু নিরুত্তর। অনল প্রশ্ন করে, কথা বলবে না? এবারও অনু কোনো উত্তর দিল না। একটা রিক্সা ডেকে চুপচাপ উঠে পড়ল, এমনকি একটা বার অনলের দিকে ফিরেও তাকায়নি। অনুর এহেন ব্যবহারে বুকের ভেতর কেমন যেন চিনচিন করে ওঠে অনলের। অসহায় লাগে। অনু তো এমন নয়, পুরো বাড়িতে পিন পতন নীরবতা চলেছে, এমনকি ফ্যানের ভন ভন করা শব্দটাকেও প্রকট মনে হচ্ছে এখন। অনুর সামনেই চোয়াল শক্ত করে ক্রুব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে খালেদ রহমান। হাঁটতে যাওয়ার সময় মাঝ রাস্তাতেই খালেদ রহমানের সঙ্গে দেখা হয়ে যায়। তার অগ্নিবর্ণ দৃষ্টি বলেই দিয়েছিল ঠিক কতটা রেগে আছেন তিনি, কিন্তু রাস্তায় কিছুই বলেননি। অনুকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছেন। এতক্ষণ স্তব্ধ হয়ে চুপচাপ থাকলেও এবার তিনি কষে থাপ্পড় বসান অনুর গালে। টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায় অনু। সঙ্গে সঙ্গে মনে হয় গাল কয়েক ইঞ্চি ফুলে গেছে। এতটা ব্যথা হচ্ছে যে মনে হচ্ছে গাল ফেটে এখনই রক্ত বের হবে। গাল চেপে ধরে দাঁড়িয়ে থাকে অনু, ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। খালেদ রহমান বাজখাই গলায় বলেন, তোমার এত সাহস কে দিয়েছে বিয়ে ভাঙার? কোন দিক থেকে ইউসুফকে তোমার অপছন্দ বলো? নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে অনু। আমেনা বেগম কাছে আসার আগেই খালেদ রহমান চিৎকার করে বলেন, খবরদার মাঝখানে আসবে না তুমি। এখানে আমি আর অনুর কথা বলছি। আজ আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। এবার তিনি অনুকে জিজ্ঞেস করলেন, তুমি কেন বিয়ে ভাঙছো? চুপ করে থাকবে না অনু, মাথায় রক্ত চেপে আছে এমনিতেই। ইউসুফকে তোমার কেন পছন্দ নয়? আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না আপু, সবাইকে ছেড়ে এত দূরে আমি থাকতেও পারবো না। ফুপিয়ে ফুপিয়ে বলল অনু। অনলের কথা বলতে গিয়েও বলতে পারল না। যেখানে অনল অনুকে ভালোবাসে না সেখানে বাবার সামনে এই কথা বলার বৃথা মানে হয় না। রাগে গিজগিজ করছেন খালেদ রহমান, চোয়াল শক্ত করে বলেন, বড় হয়ে সাহস বেড়ে গেছে, নিজের ভালো বুঝতে শিখেছো। করো নিজের ভালো, তোমার কোনো ব্যাপারে আমি আর নেই। কথা শেষ করে নিজের ঘরে গিয়ে ধীরিম করে দরজা বন্ধ করে দেয় খালেদ রহমান। অনু আর এক সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে বাড়ি থেকে বেরিয়ে আসে। তিনু আমিনা বেগম অনেকবার ডাকলেও পিছু ফিরে দাঁড়ায়নি। অনেক, আমি কেন যেন ওনার বিয়ে নিয়ে খুশি হতে পারছি না, বলল অনল। অনেক কম্পিউটারে গেমস খেলছিল। অনলের এই কথা শুনে সচকিত হয়ে তাকিয়ে বলে, কেন? এই কেন উত্তরই তো আমার কাছে নেই। তুমি কি অনুকে ভালোবাসো? কাল রাতে অনু ছাদে এসেছিল। কেন? আমার কাছে। কি বলছো? অনু আমায় ভালোবাসে, বিয়ে ভেঙে দিতে বলেছে, কান্নাকাটি করেছে অনেক। আমার মনে হয়। অনলের পুরো কথা শেষ হওয়ার আগে অনেকের ফোন বেজে ওঠে। তিনু ফোন করেছে একটু ওয়েট ভাইয়া বলে অনেক ফোন রিসিভ করে। ওপাশ থেকে তিনু প্রায় কেঁদেই ফেলবে সেভাবে বলে, অনেক। কি হয়েছে তিনু? আর ইউ ওকে? অনেক আপু বাড়ি থেকে বেরিয়ে গেছে। মানে কেন? ইউসুফ ভাইয়াকে আপু বিয়ে করবে না বলেছে, বিয়ে ভেঙে দিয়েছে বলে আপু খুব রেগে গেছে, আপুকে মেরেছে আর বকেছেও অনেক। কখন বের হয়েছে? এই এখনই। তুমি আর অনল ভাইয়া একটু খুঁজে দেখো না। আচ্ছা তুমি চিন্তা করো না, আন্টিকে চিন্তা করতে বারণ করো, আমি দেখছি।
অনেকের সব কথায় অনল শুনেছে, চিন্তিত হয়ে বলে, কি হয়েছে রে? ভাইয়া অনু বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। মানে কি? কেন? বিয়ে ভেঙে দিয়েছে অনু, এই জন্য আঙ্কেল মেরেছিল। অনল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, আমি কি অনুকে খুঁজছি? তুই মাকে নিয়ে ওদের বাসায় যা, ওদেরকে চিন্তা করতে বারণ কর। ঠিক আছে। অনল বাড়ি থেকে বের হওয়ার পথে জেসি আর শুভাকে ফোন করে, জিজ্ঞেস করে ওদের বাড়িতে গেছে নাকি। যখন শুনলো সেখানে যায়নি, তখন ওদের বলল যেন বাকি বান্ধবীদের ফোন করে আপডেট নিয়ে একটু জানায়। ওরা বলল জানাবে। এবার অনল রাজীব এবং অ্যানামুলকে কল করে কিছু অ্যাড্রেস দিয়ে সেখানে অনু আছে নাকি খুঁজতে বলল। অনু যেসব জায়গায় যেতে পারে সেসব জায়গাতেই খুঁজছে এবং ভাগ্য করে ভালো থাকায় ধারণা সত্যিই হয়। কতগুলো বাচ্চাদের মাঝে অনু উদাস হয়ে বসে আছে। বাচ্চারা অনুর রাগ ভাঙানোর চেষ্টা করছে। সবগুলো বাচ্চাকেই অনল চেনে। এরা এখানে ফুল খাবার বিক্রি করে। অনেকবার অনুর সঙ্গে এখানে আসা হয়েছিল। অবশেষে অনুকে পেয়ে যেন প্রাণ ফিরে পেল। ঠোঁটের কোণে শান্তির হাসি। অনলও ওদের দিকে এগিয়ে গিয়ে মাঝখানে জায়গা করে বসে। অনলকে দেখে অনু ব্রু কুঁচকে ফেলে। তোমাদের আপামনে এভাবে গাল ফুলে আছে কেন বাচ্চারা? জিজ্ঞেস করলো অনল। ওরা সমস্বরে বলল, জানি না। সত্যি বলতে অনলকে একটু বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। সে বাচ্চাদের থেকে বিদায়ও নিল না। বসা থেকে উঠে হন হন করে হাঁটা শুরু করলো। পিছু পিছু অনলও আসে। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কি সমস্যা অনু? আমার সঙ্গে কথা কেন বলিস না? কথা বলতে ভালো লাগে না, তাই বলি না। কেন ভালো লাগে? কোনো কারণ নেই। অবশ্যই কারণ আছে। সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। অনু থেমে যায়, দুহাত জড়ো হয়ে বলে, দয়া করে আমায় একটু একা থাকতে দিন। আমি একা থাকতে চাই। তুই নাকি বিয়ে ভেঙে দিয়েছিস? এই জন্য মনে হচ্ছে আপনার খুব অসুবিধা হয়ে গেল। ভয়ের কোনো কারণ নেই। আপনাকে ভালোবাসার কথা কাউকে বলবো না, আর আপনাকেও বিরক্ত করব না। কাল রাতের জন্য সরি। অনু কথা শেষ করে হাঁটা শুরু করে। এর মাঝে নির্জনতা ছেড়ে দুজনেই লোকালয়ে চলে এসেছে। চারপাশে লোকজনের সমাগম। অনল পেছন থেকে বলে, সরি বললেই তো এখন আর কিছু হবে না অনু। আমি তোকে একাও থাকতে দেব না, কারণ আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। শেষে দুইটা লাইন কানে পৌঁছাতে অনু থমকে দাঁড়ায়। চোখ দুটো ছলছল করে ওঠে। ভালোবাসা পাওয়ার সেই আনন্দ, সে আনন্দের রেখা ঠোঁটের কোণে। অনলের দিকে এবার ঘুরে দাঁড়ায় অনু। পাশ থেকে তখন দৌড়ে আসে কিছু লোক। তখনই একটা মেয়ে ধাক্কা দিয়ে যায় অনুকে। সম্ভবত দৌড়াতে গিয়েও অনুর সঙ্গে ধাক্কাটা খায়। ধাক্কাটা এত জোরে লেগেছে যে টাল সামলাতে পারেনি। অনু ঘুরে পড়ে যাওয়ার মুহূর্তে তরল জাতীয় কিছু ওর মুখ বরাবর এক সাইডে এসে পড়ে। সঙ্গে সঙ্গে গগন বিদারী চিৎকার করে রাস্তায় লুটিয়ে পড়ে অনু। যন্ত্রণায় ছটফট করতে থাকে। গালের এক সাইড এবং গলার মাংস ঝলসে যেতে শুরু করে মুহূর্তেই। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটল যে অনল বুঝে উঠতেই পারল না ঠিক কি হলো। দুহাতে মুখ ঢেকে রাস্তায় গড়িয়ে গড়িয়ে কাঁদছে অনু। ছটফট করছে। যখন বুঝে উঠতে পারে অনুর শরীরে অ্যাসিড পড়েছে, ততক্ষণে অনল উদ্ভ্রান্তের মতো ছুটে আসে। কিছু দূর থেকে আরও একটা মেয়ের গগন বিদারী আর্তনাদ শোনা যায়। আশেপাশে লোকজন কয়েকটা ছেলেকে ধরে ফেলে। অনলের দম বন্ধ হয়ে আসছে। ঘন কালো অন্ধকারে আচ্ছাদিত ধরিত্রী। আনন্দ নেই, হাসি নেই কোথাও। চারদিকে শুধু থমথমে পরিবেশ। বাদনহারা হয়ে কাঁদছেন আমেনা বেগম এবং তিনু। খালেদ রহমান একটু পর পর শার্টের হাতায় চোখ মুছছেন। তাদের মেয়ের সাথেই কেন এমনটা হতে হলো? ডাক্তার জানিয়েছেন অনুর গাল থেকে গলা পর্যন্ত একদম ঝলসে গেছে। ভেতরে কাউকে অ্যালাউ করেনি। বাইরে থেকেই সকলে এক পলক দেখেছে শান্ত নির্জীব অনুকে। বুকের ভেতরটা একদম হু হু করে ওঠে। যেই কষ্ট কাউকে বোঝানো যায় না, আর না সবাই বোঝে। যারা অ্যাসিড ছুঁড়েছিল ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওদের স্বীকারোক্তি দ্বারা জানা গিয়েছে অনুকে অ্যাসিড মারার উদ্দেশ্যে ওদের ছিল না।
বরং অন্য মেয়েটিকে অ্যাসিড ছুঁড়তে গিয়েই অনুর শরীরে পড়ে যায়। পুলিশ হাসপাতালে এসেছিল, কিন্তু অনু অথবা অ্যাসিড আক্রান্ত অন্য মেয়েটি অর্থাৎ আখি এখন কথা বলার মতো সিচুয়েশনে নেই। ডাক্তার জানিয়েছে এখনই তাদের কারোর সাথে কথা বলতে দেয়া যাবে না। পুলিশও ওদের দুজনের জবানবন্দি ছাড়া কিছু করতে পারবে না, তাই অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। করিডোরের এক পাশে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে অনল। বারবার চোখের সামনে অনুর ছটফট করা তখনকার দৃশ্য ভেসে উঠেছে। কত কষ্ট ওকে পোহাতে হয়েছে, কি হবে সামনে? অনু এইসব কষ্ট সহ্য করতে পারবে তো? ডাক্তার এসে জানায় ওরা এখন স্বাভাবিক সুস্থ। সবার আগে কথা বলার জন্য পুলিশে যায়। যদিও তারা উপস্থিত অনল এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে উক্ত ঘটনাটি শুনেছিল, তবুও একই প্রশ্ন তারা অনু এবং আখিকে করে। পুরো ঘটনা অনুর বলার প্রয়োজন হয়নি, শুধু এটাই জানিয়েছে যে সে তাদের কাউকে চেনে না। হুট করে কি থেকে কি হয়ে গেল তা বুঝতেও পারেনি। আখির জবানবন্দি এমন ছিল। অ্যাসিড নিক্ষেপকারী একজন, যার নাম পলাশ। পলাশ আমার প্রেমপত্র দিয়েছিল কলেজ যাওয়ার সময়। সে ভালো ছেলে নয়, আমি না করে দিয়েছিলাম। এরপর থেকেই প্রায় আমায় বিরক্ত করত, রাস্তাঘাটে উঠতে করত। তারপর যখন আমি রাজি হইনি তখন হুমকি দিয়ে বলে, তোর এই সুন্দর চেহারা নিয়ে বড়াই না, তোর এই চেহারা আমি নষ্ট করে দিব। সরাসরি ভয় না পেলেও আমি মনে মনে ভয় পেয়েছিলাম। কিছুদিন কলেজে আমি যাইনি। এরপর আমি যখন কলেজে যাওয়া শুরু করলাম তখন আর পলাশ আমায় বিরক্ত করতো না। আমি ভেবেছিলাম হয়তো আমায় ভয় দেখানোর জন্য বলেছিল, কিন্তু ভুল ছিলাম আমি। সেদিন কোচিং করে ফেরার পথে এইটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে আখি। নিজেকে সামলে নিয়ে বলে, সেদিন কোচিং করে ফেরার পথে পলাশ ও শাঙ্কুর আমার দিকে এগিয়ে আসে, অদ্ভুতভাবে হাসে। আমি ভয় পেয়ে দৌড়ানো শুরু করি। দৌড়াতে দৌড়াতে অন্য একটা মেয়ের সাথে ধাক্কা খাই। আমার জন্য ওই মেয়েটাকে অ্যাসিড শিকার হতে হয়। এবার আখির কান্নার ধমক আরো বেড়ে যায়। ডাক্তাররা জানায় এই সময়ে ওদের উত্তেজিত করা ঠিক হবে না। পুলিশের যা জানার দরকার তা জেনে নিয়েছে, আর কোনো প্রশ্ন তারা করেননি। তবে এটা বলেছে যে এর প্রাপ্য শাস্তির পলাশ ও ওর বন্ধুরা পাবে। হাসপাতালের বাইরে সাংবাদিকদের দলবল। একদিনে একই সময়ে দুই মেয়ে অ্যাসিডের শিকার। এই খবর যেন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সব জায়গায়। ডাক্তাররা তাদের হাসপাতালের ভেতর অ্যালাউ করেনি। তারা উন্মুখ হয়ে অপেক্ষা করছে অনু এবং আখির সঙ্গে কথা বলার জন্য। এর মধ্যে যতটুকু জানা হয়েছে ততটুকুই টিভি পত্রিকায় প্রচার করা হয়েছে। তাদের আগের ছবি এবং অ্যাসিডে ঝলসে যাওয়া ছবি দেখে সকলের মনেই আক্ষেপ। এত সুন্দর চেহারা আজকাল সত্যি এটাও মনে হয় যে সুন্দর হওয়াও পাপ, অন্যায়। অনু সুস্থ হওয়ার পরও কারোর সঙ্গে কথা বলতে চায়নি, এমনকি দেখাও করেনি। অনল ভেতরে যায়নি একবারও। আমিনা বেগম যাওয়ার পর হাত ধরে কান্না করে অনু। আকাশ পাতাল কেঁপে উঠবে সেই কান্নার সুরে। আজ অনু এবং আখিকে আদালতে যেতে হবে সাক্ষী দেওয়ার জন্য। দুজনকেই রেডি করা হয়, কিন্তু আয়না দেখতে দেয়া হয় না কাউকেই। এমনকি ফোনও তাদের থেকে দূরে রাখে। এই ঝলসে যাওয়া মুখ দেখলে বেঁচে থাকার ইচ্ছে এখানেই মরে যাবে। গালে গলায় হাত বুলিয়ে আটকে ওঠে অনু। বুঝতে পারে নিজের করুণ পরিস্থিতি। ঘরের এক কোণায় হাঁটু মুড়ে বসে আছে অনু। কিছুক্ষণ আগে আদালত থেকে এসেছে। আসামিদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত অনু নিজেকে দেখেনি, আখির মুখ দেখতে পায়নি। ওড়না দিয়ে বড় ঘোমটা দেয়া ছিল, তবে হাতটা দেখতে পেরেছিল। ডান হাতের ওপর ভাগ একদম ঝলসে পড়ে গেছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! হাতের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে মুখের অবস্থা কি রকম হয়েছে? বাড়ির সামনে আসার পর এলাকার মানুষদের করা বিকৃত মুখভঙ্গি বারবার চোখের সামনে ভেসে উঠছে। তাদের চোখে ভয় স্পষ্ট ছিল। তারা কি অনুকে ভয় পাচ্ছে? ঘর থেকে সকল প্রকার আয়না জাতীয় সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে। সে নিজেই তার মুখ দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। কেমন দেখাচ্ছে তাকে? খুব ভয়ঙ্কর, খুব। ঠোঁট ভেঙে কান্না চলে আসে। ফ্লোরে গুটি গুটি পায়ে গুলো ঘুরে বেড়াচ্ছে। তিতুস ওর কোলের কাছে এসে বসে আছে।
খুব গভীর মনোযোগ দিয়ে তাকালে মনে হবে তিতুসও ভয় বোধহয় কাঁদছে, তবে সে অন্যান্যদের মতো ভয় পাচ্ছে না। আমিনা বেগম প্লেটে করে খাবার নিয়ে আসেন। তিতুর হাতে পানির গ্লাস, কাঁদতে কাঁদতে ওদের চোখ মুখ ফুলে গেছে। নিজেকে কোনো রকম ভাবেই সামলে রাখতে পারছে না আমিনা বেগম। অনুর মুখের দিকে তাকালেই বুক ভেঙে কান্না চলে আসে। চোখ নামিয়ে ভাত মেখে মুখের সামনে ধরেন। অনু বিষাদিত সুরে বলেন, তুমিও কি আমার দিকে তাকাতে ভয় পাচ্ছ মা? তিনি মেয়ের দিকে তাকিয়ে অশ্রু ত্যাগ করেন। অনুর মাথাটা বুকে চেপে ধরে বলেন, না মা না, আমি কেন ভয় পাবো? তুই আমার মেয়ে, আমার কলিজা। তুই আগে যেমন ছিলি এখন তেমনই আছিস। আমার অনু সব সময় সুন্দর। না মা, আমি আগের মতো নেই। আমি নেই আগের মতো। মানুষ এখন ভয় পায় আমায় দেখলে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে খাবারের প্লেট দূরে ছুঁড়ে মারে। ফ্লোর জুড়ে ছিটিয়ে পড়ে ভাতের দানা। শব্দ শুনে ভয় পেয়ে গুলু খাটের কোণায় লুকিয়ে পড়ে, আর তিতুস উড়ে চলে যায় অন্যত্র। অনুকে সামলানো মুশকিল হয়ে পড়েছে। ঘরের সবকিছু এলোমেলো করতে করতে কাঁদছে। আহা জারি করে বলছে, এই বৃষ্টি মুখ নিয়ে আমি কি করে বাইরে যাব? কেন হলো আমার সাথে এমনটা? আপু প্লিজ তুমি একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। ফুপিয়ে বলে তিনু। দু হাতে নিজের চুল আঁকড়ে ধরে নিজেকে মানানোর চেষ্টা করেও ব্যর্থ হয় অনু। বড় বড় শ্বাস নিয়ে বলে, তোমরা চলে যাও, আমি একটু একা থাকতে চাই। ওই মুহূর্তে ঘরে এসে উপস্থিত হয় অনল। ইশারায় আমিনা বেগম এবং তিনুকে ঘর থেকে চলে যেতে বলে। তারা যাওয়ার পর অনলকে দেখে আরো রেগে যায় অনু। উল্টো পাশ ঘুরে দাঁড়িয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? মজা নিতে? আনন্দ হচ্ছে না আপনার? অনল নিশ্চুপ। অনু বলল, আপনি চলে যান, কারো দয়া মায়া লাগবে না আমার। দূর থেকেই পরিহাস করুন। অনল এগিয়ে এসে অনুর হাত ধরে সামনে ঘুরিয়ে দাঁড় করায়। দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলে অনু। কাঁদতে কাঁদতে বলে, চলে যান প্লিজ, চলে যান আপনি। ওইভাবেই অনুকে জড়িয়ে ধরে অনল। সে কথা বলতে পারছে না, অনুকে বুঝতে দিতে চাচ্ছে না তার ক্রন্দনত কণ্ঠস্বর। সে জানে না কিভাবে অনুকে স্বাভাবিক করবে, কিভাবে সামলাবে। শুধু জানে অনুকে তারই সামলাতে হবে। কিছুক্ষণ নীরবে কেঁদে অনলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নিচেও পিছিয়ে যায় অনু। চিৎকার করে বলে, আপনি চলে কেন যাচ্ছেন না? চলে যান আপনি। অনু, পাগলামি করিস না। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তোর তো এখানে কোনো দোষ নেই। কেন এমন করছিস? কারণ দোষ না করেও আমাকে শাস্তি পেতে হচ্ছে। মানুষ ভয় পায় আমায় দেখলে। অনল চুপচাপ দাঁড়িয়ে থাকে। আহাজারি করে কাঁদতে কাঁদতে পা সরিয়ে ফ্লোরে বসে পড়ে অনু। নিজের মাথার চুল নিজেরই টেনে ছিঁড়তেই ফেলতে ইচ্ছে করছে। অনল ঘর থেকে বেরিয়ে আবার কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে আসে। অনুর সামনে হাঁটু গেড়ে বসে একটা খরগোশের বাচ্চা অনুর কোলের ওপর রাখে। অশ্রুসিক্ত নয়নে সে অনলের দিকে তাকায়। অনলের চোখের পানি চিকচিক করছে। এটাও বোঝা যাচ্ছে সে এখন কাঁদতে চাচ্ছে না। অনুর গালে আলতো করে হাত রেখে অনল বলে, তোর পিলু, ওকে আমি ঘরে লুকিয়ে রেখেছিলাম। কুকুর নেয়নি। ইচ্ছে ছিল যেদিন তোকে বিয়ে করব সেদিন ফিরিয়ে দেব। বিয়ে হওয়ার আগেই ফিরিয়ে দিলাম। তবে বিয়ে হবে আজ। আপনি কি পাগল হয়ে গেছেন? কিসব আবল তাবল বকছেন? আবল তাবল নয়, যা বলেছি ভেবেই বলেছি। আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করব। অসম্ভব। কেন অসম্ভব অনু? তোর মুখ ঝলসে গেছে বলে কি আমার ভালোবাসা ভাটা পড়েছে? কমে গেছে আমার ভালোবাসা? আপনার এখন আবেগের বয়স নেই। কোনো আবেগের টানে আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না। বাড়ি চলে যান। অনল এবার অনুর দু গালে হাত রাখে, চোখে চোখ রেখে বলে, আল্লাহর কসম, তোকে বিয়ে করার সিদ্ধান্ত আমি অফিসের বসে নেইনি। আমি তোকে ভালোবাসি। আমার পরিবারের সবাই আছে। আজই তোর বাবুর সাথে কথা হবে। অনলের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে অনু বলে, কেন এমন করছেন আপনি? কেন ভালোবাসেন? অনল কিছু বলল না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিয়ে বাহু বন্ধনে শক্ত করে আবদ্ধ করে রাখলো অনুকে। খালেদ রহমান বাড়িতে ছিলেন না, একটু আগে এসেছেন। চোখে মুখে চিন্তার আভাস, চোখে মুখ ফোলা। চা দেবো? জিজ্ঞেস করেন আমিনা বেগম। দাও। চা বানানোই ছিল। গরম করে কাপে ঢেলে সেন্টার টেবিলের উপর রাখে। পাশের সোফায় বসে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলতে। মানে?
বাড়িটা বিক্রি করে দেব আমি না, মেয়ের চিকিৎসা করাবো, দেশের বাইরে পাঠাবো সার্জারি করার জন্য। কেউ আমার মেয়েকে কুৎসিত বলুক, বিশ্রী বলুক, এটা আমি চাই না, সহ্য করতে পারবো না আমি। কথার উত্তর দিতে পারলেন না আমিনা বেগম। কান্না ছাড়া তিনি আর কী বা করতে পারবেন। তবে রাগী মানুষটার আড়ালেও যে অফুরান্ত ভালোবাসা রয়েছে সেটা তিনি আজ বুঝতে পারলেন। খালেদ রহমানের ব্যাপারে তার একটা ভ্রান্ত ধারণা ছিল, যা আজ তাসের ঘরের মতো ভেঙে গেছে। মানুষটার ভেতর অনেক ভালোবাসা রয়েছে, যা রাগের আড়ালে খুঁজে বের করা মুশকিল। অনলের বাবা মা এসে বিয়ের কথা বলেছেন। কিছুক্ষণ নীরব থেকে ভাবুক হয়ে খালেদ রহমান বলেছিলেন, অনলকে আমার অপছন্দ নয়, ওরা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এ তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু আগে অনু পুরোপুরি ঠিক হবে, তারপর বিয়ে। কেউ যেন আমার মেয়ের দিকে আঙ্গুল তুলে না এটা না বলতে পারে যে অনল দয়া দেখিয়ে ওকে বিয়ে করেছে। সকলে অভিভূত হয়েছিল ওনার কথা শুনে। দরজার আড়ালে দাঁড়িয়ে বারবার ওড়নায় চোখ মুছেছিল অনু। সে তার বাবার সাথে কত খারাপ ব্যবহার করেছিল, অথচ বাবা কত ভালোবাসে। খালেদ রহমানের সিদ্ধান্তে সবাই রাজি হয়েছে। উন্নত মানের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করা হচ্ছে। জেসি এবং শুভা বেশিরভাগ সময়টা এখন অনুদের বাসাতেই থাকে। লুডো খেলে, গান শোনে, চোর পুলিশ খেলে। প্রকৃত বন্ধুরা কখনোই ভুলে যায় না, তারা পাশে থাকে যে কোনো মুহূর্তে। সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে অনু। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঠিক করা হলো ওরা ছাদে যাবে। ছাদে বসে বসে লুডো খেলবে চারজন মিলে। জেসি আর শুভা সোফায় বসে আরাম করছে। কলিং বেল বাজে, তখন দরজা খুলে দেয় তিনু। এলাকার অনেকে এসেছে এবং সেই ভিক্ষুক বৃদ্ধা মহিলাটিও। তাদের সকলকে ভেতরে নিয়ে আসে তিনু। ওড়না দিয়ে মুখের এক সাইড অনু ঢেকে রেখেছে। বৃদ্ধা জিজ্ঞেস করে, ভালো আছো বোন? তোমার খবর আমি শুনছিলাম, আইছিলামও দেখতে, কিন্তু তুমি তখন কারো লগেই দেখা করো নাই। অনু কৃত্রিম হেসে বলল, ভালো আছি দাদু। কথাবার্তার শব্দ পেয়ে খালিদ রহমান এবং আমিনা বেগমও ড্রয়িং রুমে আসেন। সকলের সঙ্গে আলাপ বার্তা করেন। এরপর তারা সবাই টেবিলের উপর টাকা রেখে বলেন, বেশি টাকা পয়সা দেওয়ার সামর্থ্য আমাদের নাই ভাই। অনু জানে আমাদের অবস্থা, যা পারছি দিছি। আমরাও চাই আমাদের অনু আবার প্রাণ ফিরে পাক, হাসি খুশি অনু ফিরে আসুক আমাদের মাঝে। আমিনা বেগম এবং খালেদ রহমানের চোখে পানি এসে পড়ে। এতগুলো মানুষ অনুকে ভালোবাসে, এমনি এমনি নয়, অনুও তাদের ভালোবাসে। কিছু মানুষ ভালোবাসার প্রতিদান দিতে জানে না, যেটা করে তা হচ্ছে বেইমানি। এই সহজ সরল মানুষগুলো বেইমানি বোঝে না। তাদের প্রত্যেককেই অনু কোনো না কোনোভাবে সাহায্য করেছিল, তাদের বিপদে পাশে দাঁড়িয়েছিল। এখন অনুর বিপদেও তারা মুখ ফিরিয়ে নেয়নি, পাশে এসে দাঁড়িয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী। কজনই বা থাকে বিপদের সময় পাশে? যদিও টাকার ব্যবস্থা সব হয়ে গিয়েছিল, তবুও খালিদ রহমান তাদের ফিরিয়ে দিলেন না। অনুর প্রাণোচ্ছল জীবন ফিরে পাওয়ার পেছনে না হয় তাদেরও কিছুটা অবদান, ভালোবাসার স্পর্শ থাকুক। অনু কেঁদে ফেলে এত ভালোবাসা দেখে। তিনু বোনকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক ছিলি আপু, সেদিন তুই মিথ্যা বলিসনি। আর তারাও তোর বিপদে পাশে আছে। দুপুর থেকে বিকেল অবধি তারা সবাই গল্প করলেন, অনুকে সময় দিলেন। অনু ভুলেই গেছে প্রায় তার কষ্ট। সবাই পাশে আছে, কিন্তু অনল নেই। ওকে ছাড়া সবকিছু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। অবশ্য সে গিয়েছে পাসপোর্ট আর ভিসার কিছু কাজ শেষ করতে। ওরা কালই যাচ্ছে সুইজারল্যান্ডে সার্জারি করার জন্য। এখানে ইউসুফেরও হাত রয়েছে, সে সহযোগিতা করেছে বলেই চিকিৎসার ব্যবস্থা দ্রুত হয়েছে। ওই দেশের হাসপাতালেও বন্ধুদের দিয়ে কথা বলিয়ে রেখেছে। কাল সকালের ফ্লাইটের সুইজারল্যান্ড যাবে। সব কাজ শেষ করে রাতে বাড়িতে ফেরে অনল। রাতে অনুদের বাসাতেই খায়। ইশারায় তিনুকে জিজ্ঞেস করে, অনু কোথায়? প্রত্যুত্তরে তিনিও চোখ দিয়ে ইশারা করে বলে, ছাদে। খাওয়া শেষ করে অনলও ছাদে চলে যায়। উপস্থিতি জানান দিতে খ্যাক করে গলা পরিষ্কার করে। অনু একবার পেছনে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। চাদরটা আরেকটু ভালো করে টেনে গায়ে জড়িয়ে নিয়ে
আড়ষ্ট হয়ে দাঁড়ায়। অনল এগিয়ে গিয়ে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে। উফ, ঠান্ডা। অনু এবার তাকালো না। অনল এবার অসহায়ের মতো মুখ করে বলে, একটু চাদরটা শেয়ার করবি অনু? খুব ঠান্ডা লাগছে। কেন? সাথীর কাছে গিয়ে যান। যেতে বলল অনু। এখানে আমার সাথে আসলো কোত্থেকে? আকাশ থেকে। সেদিনের কথা মনে নেই? আচ্ছা, ওই দিন ওকে জ্যাকেট দিয়েছিলাম। তারপর যে একদিন আমাদের বাড়ির ছাদে তোকে জ্যাকেট দিলাম, এখন তুইও চাদর শেয়ার করবি। করতে বাধ্য তুই। দে। অনল চাদরে ধরে টান দিতে যাবে, তার আগে অনু দূরে সরে যায়। দেব না। সারাদিন কোথায় ছিলেন আপনি? কত কাজ আমার, রাত পোহালেই কাজ চলে যাবে। আজ এমন করছিস কেন? কাল কে যাব? পৃথিবী শুদ্ধ মানুষ যাবে তোর সাথে। ব্রু কুচকে মুখ কালো করে ফেলে অনু। অনল ভেঙিয়ে ভেঙিয়ে বলে, ঢং। কে যাবে? কেন রে, তুই কি মহারানী ভিক্টোরিয়া? রাজ্য জয় করতে যাবি যে? সবাই তোর সঙ্গে যাবে যুদ্ধ করতে। তা তো নয়, তাই না? তুই যাবি চিকিৎসা করতে। যাতে যাওয়ার প্রয়োজন তারাই যাবে। আঙ্কেল যাবে, ইউসুফ ভাইয়া যাবে, আর তুই। অনু দাঁত কিরমির করে বিড়বিড় করে বলে, গন্ডার। অনল জিজ্ঞেস করে, এই তুই কি বললি? কি বললাম? ভ্যাবাচাকে খেয়ে প্রশ্ন করে অনু। মাত্রই কি যেন বললি? কিসের ডার না কে জানে? কি বলছিলি বল। সেটাই তো, কি বলছিলাম। একদম ঢং করবি না অনু, ভালো ভালো বল কি বলছিস। অনু আমতা আমতা করে বলে, আন্ডার। হ্যাঁ, আন্ডার বলছিলাম। কিসের আন্ডার? কিসের আন্ডার? ওই যে কবিতা বলছিলাম না আমি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। জোরপূর্বক ছোটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল অনু। অনল ওর মাথায় গাট্টা মেরে বলে, গাধি, এটা আন্ডার না ওয়ান্ডার হবে। এবারও বোকার মতো হেসে অনু বলল, হ্যাঁ একই কথা। অনল আর কিছু না বলে চলে যায়। এদিকে বুকের ওপর হাত রেখে জোরে শ্বাস নেয় অনু। বড় বাচ্চা বেঁচে গেছে আজ। কিছু বলেও শান্তি নেই, সব শুনে ফেলে গন্ডার যেন কোথাকার। বিড়বিড় করে বলল সে। আবারও একা একা দাঁড়িয়ে থাকে। অদ্ভুত মানুষ। চলে গেল। কই একটু গল্প করবে তা নয়, আচমকা তখন অনল ফিরে এসে চাদরটা টেনে নিয়ে নেয়, গায়ে জড়িয়ে পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে বলে, আমার অনুর চিকিৎসা হবে আর আমি থাকবো না? কাল আমিও যাব। আমার পাগলি পাশে আমি থাকবো, একদম ঢাল হয়ে। অনুর ঠোঁটে হাসি ফুটে ওঠে। অনলের হাতটা শক্ত করে চেপে ধরে। অনল বলে, জানিস অনু, তোর প্রতি আলাদা টান, ভালোবাসা সবসময় আমার কাজ করত। কিন্তু ঝগড়া করতে করতে কেন যেন ভালোবাসাটা ধরতেই পারতাম না। সত্যি বলতে তোর পাশে অন্য কোনো ছেলেকে আমি সহ্য করতে পারতাম না। তাসিন কেউ না। আমার ভয় হতো তোকে হারিয়ে ফেলার। এরপর যখন তাসিনের বিষয়ে খোঁজখবর নিয়ে জানলাম ওর ক্যারেক্টার ভালো না, তখন অনেক খুশি হয়েছিলাম। বলতো কেন? কেন? কারণ আমি জানতাম প্রমাণ করতে পারলে তুই কোনোদিন ওর সাথে রিলেশন রাখবি না, আপদ বিদায় হবে। অনু হাসে, কিছুক্ষণ নীরব থেকে বলে, আচ্ছা যদি এরকমটা হতো, অ্যাসিড না লেগে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতাম, অথবা ওই অবস্থার পর সুসাইড করতাম, তখন কি করতেন? সঙ্গে সঙ্গে অনুকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অনল। পারছে না শুধু বুকের ভেতর ঢুকিয়ে রাখতে। অনু মৃদুস্বরে বলে, ভর্তা হয়ে যাব তো। অনল এবার আলতো করে ধরে বলে, এমন কথা কখনো মুখে আনিস না অনু। তোর এই অবস্থাতে আমি বেঁচেও জিন্দা লাশ হয়েছিলাম। তোর মুখে একটু হাসি দেখার জন্য ছটফট করতাম। আর তোকে ছাড়া অসম্ভব। তোর মুখ এমন থাকলেও আমার কিচ্ছু যায় আসে না। যে কোনো পরিস্থিতিতেই তুই আমার। সব ভাবি, সব সাজে আমি তোকে ভালোবাসি। মুখের অপারেশন না করলে আমারও কোনো আফসোস থাকতো না। সত্যি আমি তো বুঝে নিয়েছি, চিনেই নিয়েছি কারা আমার পাশে আছে আর থাকবে। বন্ধু তো অনেক আছে, কিন্তু দিন শেষে শুধু জ্যাসি আর শোভাকেই পেয়েছি। অনেকের বাবা মা নাকি এও বলেছে যে নিজের দোষে নাকি আমার এই অবস্থা। তাদের ধারণা মতে আমি চঞ্চল, হয়তো কোনো ছেলের সাথে খারাপ ব্যবহার করেছি, তাই আমার সাথে এই হলো। তাদের মেয়ে আমার সাথে মিশলে যদি তাদেরও ক্ষতি হয়। কি অদ্ভুত মানুষের চিন্তা ভাবনা, তাই না? অথচ জ্যাসি শোভা সব বাধা উপেক্ষা করে বন্ধুদের হাত বাড়িয়ে রেখেছে। যেসব মানুষদের আমি সাহায্য করতাম তারাও আমার বিপদে আমার পাশে আছে। আমি শুধু তাদের প্রয়োজনই ছিলাম না, বরং প্রিয়জনও ছিলাম। এটাই তো স্পষ্ট। যেই বাবাকে মনে মনে অপছন্দ করতাম, ভাবতাম আমায় ভালোবাসে না সে, অথচ সেই সবার চেয়ে বেশি অস্থির, কারো কাছ থেকে হাত পাতেনি,
জমি জমা সব বিক্রি করেছে, এমনকি নিজের শখের বাড়িটাও বিক্রি করতে দুবার ভাবেনি। আর যাকে আমি ভালোবাসি সে এখনো আমার হাত শক্ত করে ধরে রেখেছে। তার বাবা মা ভাই এসে 3 বেলা আমায় দেখে যাচ্ছে, সাহস জুগিয়ে যাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে তাদের বাড়ির বউ হওয়ার কথা। তারা অপেক্ষায় আছে। তাহলে এখন আপনিই বলেন, কেন এই সামান্য অ্যাক্সিডেন্টের জন্য সবকিছু ছেড়ে দেবো আমি? সত্যি বলতে অনেকবার ভেবেছিলাম সুইসাইডের কথা, কিন্তু সবার এত সাহস, ভরসা, সাপোর্ট সেটা হতে হয়নি। আমি বিশ্বাস করি বেঁচে থাকার জন্য এসব আমার জন্য যথেষ্ট। অনলের বুকে মাথা রেখে কথাগুলো বলল অনু। অনুর কপালে চুমু খেলো অনল, আর একটু শক্ট করে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আমার পাগলিটা অনেক বুঝদার হয়েছে। আকাশে আজ চাঁদ দেখতে পাচ্ছিস? অনু একবার আকাশের দিকে তাকিয়ে আবার অনলের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, আকাশে কিন্তু আজ সম্পূর্ণ চাঁদ নেই, তবু চারপাশ কত আলোকিত দেখেছিস। কুয়াশা কিন্তু চাঁদের সৌন্দর্য আড়াল করতে পারেনি, তেমনি সামনে ঝলসে যাওয়া চামড়াও পারেনি তার সৌন্দর্য কেড়ে নিতে। বরং তোর মনের সৌন্দর্য তোর চেহারার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করেছে। আর সম্পূর্ণ চাঁদ না পেলে আফসোসও থাকতো না। আমার সম্পূর্ণ চাঁদ লাগবেও না রে, শুধু তুই থাকলেই হবে। তোর মুখের উপর অংশ কখনো তোর প্রতি আমার ভালোবাসা কমাতে পারেনি। তুই যে আমার চাঁদ, আমার ভালোবাসার এক ফালি চাঁদ।